আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতের মধ্যে নতুন যুদ্ধাস্ত্র সামনে আনলো তেহরান। 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিলেন উগ্র হিন্দুবাদী অমিত শাহ। নাটকীয়তার পরে 43 শর্তে সমাবেশের অনুমতি পেল পিটিআই। লাহোর সমাবেশের আগে পিটিআই এর 5 নেতাকে আটকের নির্দেশ। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এবার নেতানিয়াহুকে এক হাত দিলেন ম্যাক্রো। লেবাননে পেজার বিস্ফোরণের নেপথ্যে ভারতীয় যুবক। মোদির সঙ্গে বৈঠক নয়, বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের মধ্যে নতুন যুদ্ধাস্ত্র সামনে আনলো তেহরান। 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ আনুষ্ঠানিক একটি সামরিক কুচকাওয়াজে অন্তত 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। একই সঙ্গে ইরানি সামরিক বাহিনী 4000 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি নতুন কামিকাজে ড্রোন উন্মোচন করেছে। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুচকাওয়াজে 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে 2টি খাইবার শোকান ক্ষেপণাস্ত্র, 2টি ফাতাহ ক্ষেপণাস্ত্র, 2টি হজ কাসেম ক্ষেপণাস্ত্র, 2টি কদর এজ ক্ষেপণাস্ত্র, 2টি এমাদ ক্ষেপণাস্ত্র, 3টি খাররামশাহ ক্ষেপণাস্ত্র, 4টি সিজিল ক্ষেপণাস্ত্র এবং 4টি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে। জিহাদ ক্ষেপণাস্ত্র হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ তৈরি করা তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই প্রথমবারের মতো কুচকাওয়াজে দেখানো হলো। উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটার। আইআরজিসি প্রথমবারের মতো শায়েদ 136B, শায়েদ 136 এবং কামিকাজে ড্রোনের সর্বশেষ সংস্করণ প্রদর্শন করেছে। নতুন সামরিক সরঞ্জামাদি দক্ষিণ তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খামেনি এর মাজারের কাছে প্রদর্শন করা হয়। 44 বছর আগে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, তার সূচনা উপলক্ষে আজকের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উগ্র হিন্দুবাদী মুসলিম বিদ্বেষী অমিত শাহ। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপির আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এ হুমকি দিয়েছেন তিনি। মুসলিম বিদ্বেষী অমিত শাহ বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উগ্র হিন্দুবাদী অমিত শাহ বলেন, রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী 2 অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে। দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান উগ্র হিন্দুবাদী অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার জেলার উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার মন্তব্যের সঙ্গে সুরে সুর মিলিয়েছেন তিনি। উগ্র হিন্দুবাদী অমিত শাহ বলেছেন, এই জমি অধিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। অধিবাসীদের সংখ্যা 44% থেকে কমে 28% হয়ে গেছে। অনুপ্রবেশকারীদের জেএমএম কংগ্রেস এবং আরজেভির ভোট ব্যাংক হওয়ায় এখনকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে। রাজ্যের বাঁকুড়া জেলার হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দিতেও শুনেছেন বলে অভিযোগ করেছেন ভারতের এই মুসলিম বিদেশী স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে হেমন্ত সোরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, হেমন্ত সরকার দুর্নীতি ছাড়া কিছুই করে না। এই সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। রাজ্যসভার কংগ্রেস দলীয় সদস্য ধীরেশ সাহুর বাসভবনে পাওয়া 350 কোটি রুপির হদিশ সম্পর্কে জনগণের কাছে প্রশ্ন করেন মুসলিম বিদ্বেষী অমিত শাহ। তিনি বলেন, এই টাকা মদের টাকা নয়, এই টাকা রাজ্যের দরিদ্র জনগণের টাকা। সূত্র দ্য টেলিগ্রাফ।
পাঞ্জাবের লাহোরের সমাবেশ সফল করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীরা। এদিকে সমাবেশ ভূলণ্ড করতে দলীয় লাহোর সহসভাপতি আকরাম খান বারি সহ 5 নেতাকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার লাহোরের কহনা এলাকায় পিটিআইয়ের সমাবেশের কথা রয়েছে। তবে সমাবেশের অনুমতি নিতে পিটিআই ও পাঞ্জাব সরকারের মধ্যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। তবে দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার রাতে এই স্থবিরতার অবসান ঘটেছে। 43টি শর্ত মেনে সমাবেশ করার অনুমতি দিয়েছে সরকার। দলটি এর আগে মিনার-ই-ইসলাম অবস্থিত আইকনিক গ্রেটার ইকবাল পার্কে বহুল প্রত্যাশিত সমাবেশ করার অনুমতি চেয়েছিল। তবে লাহোর রিং রোড বরাবর কহনা এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। সমাবেশ সফল করতে শনিবার সকাল থেকে জোর প্রস্তুতি শুরু করেছে পিটিআই, কিন্তু সমাবেশের আগে 5 পিটিআই নেতাকে আটকের আদেশ জারি করা হয়েছে। ডিসির আদেশে বলা হয়েছে ওই 5 পিটিআই নেতাকে পাঞ্জাব মেইনটেনেন্স অফ পাবলিকসের ধারা 3 এর উপধারা 1 এর আওতায় গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের জন্য আটকে রাখা হবে। আটক আদেশের তালিকায় থাকা পিটিআই এর অপর নেতাদের মধ্যে রয়েছেন শাহজাইব খান, আখতার মুন্না, মাজহার শাহ ও রাজা শফিক। আদেশে বলা হয়েছে তারা জননিরাপত্তার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পক্ষপাতমূলক। তারা আইন প্রয়োগকারী সংস্থার জন্য সমস্যা তৈরি করে এবং তাদের আপত্তিকর বক্তৃতার মাধ্যমে জনসাধারণকে উস্কানি দেয়। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেই দায়ী করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি সতর্ক করে বলেছেন, লেবাননে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল ওই অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েডিওথ আর্থনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছেন ইমানুয়েল ম্যাক্রো। তবে ম্যাক্রোর এমন সতর্কতার জবাবে নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলের পরিবর্তে হিজবুল্লাহর উপর চাপ দেওয়া উচিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ অন্তত 14 জন নিহত হওয়ার পর ম্যাক্রো নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। শুক্রবার ওই হামলা চালানো হয়। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন সীমান্ত নিরাপদ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমান হামলায় ইব্রাহিম আলিক সহ কয়েকজন সিনিয়র হিজবুল্লাহ নেতা নিহত হয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে কিভাবে হিজবুল্লাহর এই শীর্ষ নেতা নিহত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 14 জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও উদ্ধার অভিযান চলছে। লেবাননে পেজার বিস্ফোরণের নেপথ্যে এবার এক ভারতীয় অধিবাসীর নাম উঠে এসেছে। কেরলের ওয়ারেনটে জন্মানো 37 বছর বয়সী রিনসন হোসে বর্তমান নরওয়ের নাগরিক। বুলগেরিয়ায় তার সংস্থায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে বিস্ফোরকযুক্ত ওই পেজারগুলি সরবরাহ করেছিল বলে জানা গেছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, পেজারগুলোতে 3 গ্রাম বিস্ফোরক ও একটি চিপ লুকানো ছিল। এই কাজ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পিত। চিপ থেকে মোসাদের কাছে সংকেত পৌঁছে যেত। প্রাথমিক তদন্তে জানা যায়, পেজারগুলো তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলোর নির্মাণ করেছে। তবে গোল্ড অ্যাপোলো জানিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত পেজারের মডেল AR924 আসলে হাঙ্গেরির বুদাপেস্টে ভিত্তিক কোম্পানি BAC কনসাল্টিং KFT নামের কোম্পানিটি তৈরি ও বিক্রি করছে। তবে গোল্ড অ্যাপোলো সংস্থার ট্রেডমার্ক ব্যবহার করার অনুমতি তাদের আছে। কিন্তু বুধবার বিস্ফোরণের পর বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা DANS জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে নোটা গ্লোবাল লিমিটেড নামের একটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে তারা। 2022 সালে সোফিয়ায় ওই সংস্থাটির নাম সরকারি খাতায় নথিবদ্ধ হয়। নরওয়ের বাসিন্দা রিনসন হোসে সংস্থাটির মালিক। তবে শুক্রবার DANS জানায়, আসলে ওই পেজারগুলি বুলগেরিয়া তৈরি হয়নি, সেখানে রফতানি করা হয়নি, কারণ সন্ত্রাস ও নাশকতা সরঞ্জাম নিয়ে ব্যবসা করার কড়া আইন রয়েছে সেই দেশে। ওই সংস্থা সেই আইন ভঙ্গ করেনি। এরপর নরওয়ের ওসেলো পুলিশ জানায়, রিনসনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। জানা গিয়েছে, কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য নরওয়ে যান রিনসন। কিছুদিন লন্ডনে কাজ করে আবারও ওসেলোতে ফিরে আসেন। নরওয়ের সংবাদ সংস্থা DA মিডিয়ার ডিজিটাল কাস্টমার সাপোর্ট বিভাগে যোগ দেন রিনসন। ওই সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মঙ্গলবার থেকে কাজের জন্য বিদেশে রয়েছেন রিনসন, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎসহ তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের বিষয়টি এখনও অনিশ্চিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এর পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ নেদারল্যান্ড, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশ মিশন ও জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইউনূসের। আগামী 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টসের বিশাল মিলনায়তনে। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন সে সময় সবাইকে স্বাগত জানাবেন এই ডিনার পার্টিতে। এ সময় অতিথির সঙ্গে ফটো সেশনেও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতের মধ্যে নতুন যুদ্ধাস্ত্র সামনে আনলো তেহরান। 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিলেন উগ্র হিন্দুবাদী অমিত শাহ। নাটকীয়তার পরে 43 শর্তে সমাবেশের অনুমতি পেল পিটিআই। লাহোর সমাবেশের আগে পিটিআই এর 5 নেতাকে আটকের নির্দেশ। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এবার নেতানিয়াহুকে এক হাত দিলেন ম্যাক্রো। লেবাননে পেজার বিস্ফোরণের নেপথ্যে ভারতীয় যুবক। মোদির সঙ্গে বৈঠক নয়, বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।